হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SDM হিস্ট্রি। তো আশা করি সবাই কুশল মঙ্গলে আছো। তো আজকে আমি নবম দশম ভিত্তিতে, বিশেষ করে নবম দশমেরই আজকে অংশটা আছে, কিন্তু লাস্টের দিকে যে অংশগুলো আছে সেগুলো সব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসে। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমি আজকে একটু বেশ ছোট ছোট করে কিন্তু কঠিন অংশ নিয়ে হাজির হয়েছি, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। আজকের প্রথম প্রশ্ন, আধুনিককালে পশ্চিমবঙ্গের কোথায়, আধুনিককালে বা বর্তমানকালে পশ্চিমবঙ্গের কোথায় মহেঞ্জোদারো সভ্যতার অনুরূপ সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? এ দুর্গাপুরে, বি হাওড়ায়, সি হুগলিতে, ডি বেড়াচাঁপাতে। এর সঠিক উত্তর হবে অপশান ডি, বেড়াচাঁপাতে। কেমন? পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় বাণিজ্য আশ্রিত নগর জীবনের প্রমাণ কোথায় পাওয়া গেছে? এ লোথালে, বি রাখিগড়িতে, সি বানওয়ালিতে, ডি আলমগীরপুরে। এর সঠিক উত্তর হবে অপশান এ, লোথালেতে, যেখানে বাণিজ্য আশ্রিত নগর গড়ে উঠেছিল। কেমন? গুজরাটের ভোগবাট নদীর তীরে গড়ে উঠেছিল এই লোথাল। পরের প্রশ্ন, হরপ্পা লিপির পাঠ উদ্ধারের সঙ্গে নিযুক্ত যে ঐতিহাসিক, তিনি হলেন ফাদার হেরাস। সঠিক কথা। তিনি মনে করেন যে হরপ্পার ভাষা প্রাচীন কোন ভাষার আদিম রূপ ছিল? এ তেলুগু, বি তামিল, সি সংস্কৃত, ডি পালি। এর সঠিক উত্তর হবে অপশান বি, তামিল। পরের প্রশ্ন, বহিরাগত আর্যরা ভারতে প্রবেশ করে কোথায় তাদের বসবাস গড়ে তুলেছিল? এ পাঞ্জাব অঞ্চলে, বি গাঙ্গেয় অঞ্চলে, সি সপ্তসিন্ধু অঞ্চলে, ডি গোদাবরী অঞ্চলে। এর সঠিক উত্তর হবে অপশান সি, সপ্তসিন্ধু অঞ্চলে। আচ্ছা, এই সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী কী বোঝো? এক হচ্ছে 7টি নদী অধ্যুষিত অঞ্চল, এক হচ্ছে শতদ্রু, দুই হচ্ছে ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, বিফর বিতস্তা, আর বিপাশা। তাহলে শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা আর বিপাশা, তার সঙ্গে সরস্বতী, সরস্বতী এবং সিন্ধু। এই 7টি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। কেমন? পরের প্রশ্ন, প্রাচীন বৈদিক যুগে কিসের ভিত্তিতে সমাজ জাতিভেদ সৃষ্টি করেছিল? জাতিভেদটা কিসের সাহায্যে সৃষ্টি হয়েছিল? এ দৈহিক ভিত্তিতে, বি লেখাপড়ার ভিত্তিতে, সি খাদ্যাভ্যাসের ভিত্তিতে, ডি কর্মের ভিত্তিতে। এর সঠিক উত্তর হবে অপশান ডি, কর্মের ভিত্তিতে। পরের প্রশ্ন, বৈদিক যুগে আর্যদের ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মানকে কী বলা হতো? এ গোধন প্রথা, বি কড়ি প্রথা, সি অর্থ প্রথা, ডি খাদ্য বিনিময় প্রথা। এর সঠিক উত্তর হবে অপশান এ, গোধন প্রথা। ঋগ্বৈদিক যুগে যার বেশি গরু থাকতো, অর্থাৎ গোধন থাকতো, তিনি হতেন তত বেশি অর্থনৈতিক দিক দিয়ে সম্পন্ন। আজকের দিনে আমাদের ব্যাংকে যাদের বেশি টাকা রয়েছে তারাই সব থেকে বেশি ধনী মানুষ। তো প্রাচীন যুগে আমাদের সিন্ধু সভ্যতায় দেখা যায় কি, যার বেশি গোধন অর্থাৎ গরু থাকতো গোয়ালেতে, তিনি হতেন সব থেকে বেশি সম্পদের অধিকারী, যার ফলে এই গোধনই ছিল তাদের ব্যবসা বাণিজ্যের বা বিনিময়ের মাধ্যম। কেমন? পরের প্রশ্ন, আর্য সমাজ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? এ খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে, বি পরিবারকে কেন্দ্র করে, সি কৃষিকাজকে কেন্দ্র করে, ডি গোচারণকে কেন্দ্র করে। তাহলে আর্যদের সমাজ ব্যবস্থা যার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল সেটা হলো অপশান বি, পরিবারকে কেন্দ্র করে। কেমন? পরের প্রশ্ন, বৈদিক যুগে বাণিজ্যের ক্ষেত্রে আর্যরা কোন স্বর্ণখণ্ড ব্যবহার করত? এ মণি ও কাকনি, বি মোনা ও নিস, সি সুবর্ণ ও রৌপ্য, ডি রূপায়া ও টঙ্কা। এর সঠিক উত্তর হবে অপশান বি, মোনা ও নিস। কেমন? পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ বুদ্ধত্ব প্রাপ্তির পর প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেছিলেন? এ পাটলিপুত্রে, বি উজ্জয়িনীতে, সি কুরুক্ষেত্রে, ডি সারনাথে। এর সঠিক উত্তর হবে অপশান ডি, সারনাথে। তো সারনাথের মৃগদা বলে যে অরণ্য ছিল,
বা যেখানে উদ্যান ছিল সেই মেঘদাব অরণ্য বা উদ্যানেতে তার 5 জন শিষ্যকে প্রথম তিনি তার মত প্রচার করেছিলেন। কেমন? পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? এ কপিলাবস্তুতে, বি মগধে, সি কুশিনগরে, ডি লুম্বিনীতে। এর সঠিক উত্তর হবে অপশান সি কুশিনগরে, উত্তরপ্রদেশের কুশিনগরে। তারপরে জৈন ধর্মের চতুর্জামের প্রবর্তক কে? এ ঋষভদেব, বি মহাবীর, সি পরেশনাথ, ডি নেমিনাথ। এর সঠিক উত্তর হবে অপশান সি পরেশনাথ বা পার্শ্বনাথ। এই চতুর্জাম কি? এ চতুর্জাম হচ্ছে এ ফর অহিংসা, এস ফর অহিংসা, এস ফর সত্যবাদিতা, অহিংসা সত্যবাদিতা, এ ফর অচর্য আর অপরিগ্রহ। অহিংসা, সত্যবাদিতা, অচর্য এবং অপরিগ্রহ। এর সঙ্গে মহাবীর আর একটা যুক্ত করেছিলেন, যেটা হচ্ছে ব্রহ্মচর্য, যা পঞ্চমহাব্রত নামে পরিচিত হয়েছিলেন। তাহলে চতুর্জাম হচ্ছে অহিংসা, সত্যবাদিতা, অচর্য এবং অপরিগ্রহ, যা পরেশনাথ বা পার্শ্বনাথ এগুলির নাম দিয়েছিলেন চতুর্জাম। পরের প্রশ্ন, মহাবীর বর্ধমানের মূল উপদেশগুলি যে 14টি খণ্ডে সংরক্ষিত হয় সেগুলিকে বলা হয়। এটা খুব কঠিন প্রশ্ন। এ তুর্বস, বি পূর্বস, সি যামিনী, ডি গুনাস। এর সঠিক উত্তর হবে অপশান বি পূর্বস। পরের প্রশ্ন, জৈন ধর্মের দুটি স্তম্ভ কী কী? এ দোষ ও গুণ, বি খাদ্য ও ঘুম, সি ক্রিয়া ও ফল, ডি জীব এবং অজীব। এর সঠিক উত্তর হবে অপশান ডি জীব এবং অজীব। পরের প্রশ্ন, মৌর্য আমলের ঘরবাড়ি তৈরির প্রধান উপকরণ কী ছিল? এটা তোমাদের মনে হবে অবশ্যই ইট। তাহলে অপশান এ ইট, অপশান বি পাথর, অপশান সি কাঠ, অপশান ডি লৌহ। তো তোমরা সবাই বলবে হয়তো ইট, কিন্তু এর সঠিক উত্তর হবে অপশান সি কাঠ। কারণ মগধের পার্শ্ববর্তী যে জঙ্গল ছিল সেখানে দুটো জিনিস বেশি পাওয়া যেত। একটা হচ্ছে অতি অবশ্যই কাঠ বা কাষ্ঠ, আর অপর একটা ছিল সেটা জঙ্গল থেকে প্রাপ্ত হস্তি। সেই মগধের হস্তি বাহিনীও ছিল খুব ক্ষমতাশালী এবং শত্রুদের সঙ্গে যুদ্ধেতে সবসময় বিজয়ী হতেন আর কি। তো কাঠ এবং হস্তি ছিল অতি অবশ্যই পার্শ্ববর্তী জঙ্গল থেকে প্রাপ্ত জিনিস, তাই মৌর্য আমলের বাড়িঘরগুলো বেশিরভাগটাই ছিল কাঠের তৈরি। পরের প্রশ্ন, বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এ হর্ষঙ্গ বংশ, বি শৈশনাগ বংশ, সি নন্দ বংশ, ডি মৌর্য বংশ। এর সঠিক উত্তর হবে অপশান এ হর্ষঙ্গ বংশ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতকে সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা দক্ষিণ ভারতে হবে। দক্ষিণ ভারতে কে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? এ সুশবর্মন, বি অমিত বর্মন, সি কাশুক, ডি সিমুক। উত্তর হবে অপশান ডি সিমুক। কেমন? পরে প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্ক কোথায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন? এ পেশোয়ারে, বি মগধে, সি বৈশালীতে, ডি কনৌজে। এর সঠিক উত্তর হবে অপশান এ পেশোয়ারে। পরের প্রশ্ন, গুপ্ত যুগের একজন গণিতজ্ঞের নাম করো। খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ বরাহমির, বি ব্রহ্মগুপ্ত, সি আর্যগুপ্ত, ডি আর্যভট্ট। এর সঠিক উত্তর হবে অপশান ডি আর্যভট্ট। কারণ আর্যভট্টই আমাদের কি আবিষ্কার করেছিলেন? 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যা তত্ত্বের জনক হচ্ছেন আর্যভট্ট। কেমন? তাই তিনি একজন গণিতজ্ঞ ছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি নিয়েছিলেন? এ স্কন্দগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি প্রথম চন্দ্রগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান বি সমুদ্রগুপ্ত। কেন বলতো? না, সমুদ্রগুপ্ত একদিকে তিনি যেমন যোদ্ধাও ছিলেন, অপরদিকে তিনি কবিতাও রচনা করতেন এবং তার সময়ে যে সমস্ত কবিরা ছিলেন তারা তাকে ভালোবেসে উপাধি দিয়েছিলেন কবিরাজ, এবং সেই জন্যই তিনি কবিরাজ উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্তরাজের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান
এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি প্রথম কুমারগুপ্ত, ডি বুধগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান সি, প্রথম কুমারগুপ্ত। পরে প্রশ্ন, অশ্বঘোষ কে ছিলেন? এ সম্রাট অশোকের রাজসভার শ্রেষ্ঠ রত্ন, বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার শ্রেষ্ঠ রত্ন, সি কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ রত্ন, ডি হর্ষবর্ধনের রাজসভার শ্রেষ্ঠ রত্ন। এর সঠিক উত্তর হবে অপশান সি, কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ রত্ন ছিলেন অশ্বঘোষ। পরের প্রশ্ন, কোন পাল রাজার আমলে কৈবর্তরা বিদ্রোহী হয়ে উঠেছিল? এ দেবপালের সময়ে, বি প্রথম মহিপালের সময়, সি ধর্মপালের সময়, ডি দ্বিতীয় মহিপালের সময়। এর সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, ফলায়ুধ যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন? এ বিজয় সেন, বি বল্লাল সেন, সি লক্ষণ সেন, ডি বিশ্বরূপ সেন। এর সঠিক উত্তর হবে অপশান সি, লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন। এটা খুবই কঠিন প্রশ্ন, অতি অবশ্যই তোমরা মনে রাখবে, পরীক্ষায় পড়লেও পড়তে পারে এটা, কেমন? পরের প্রশ্ন, হুমায়ুনের জীবনী যেটা হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? এ হামিদা বেগম, বি খালিদা বেগম, সি সুগনারা বেগম, ডি গুলবদন বেগম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গুলবদন বেগম। এই গুলবদন বেগম কে ছিলেন? না অতি অবশ্যই হুমায়ুনের বোন এবং বাবরের কন্যা গুলবদন বেগম। পরে, কার আসল নাম ছিল ফরিদ খাঁ? এ শের শাহের, বি বৈরাম খাঁর, সি আসিফ খান, ডি আকত খান। এর সঠিক উত্তর হবে অপশান এ, শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। পরে, দিন-ই-ইলাহি একবার কবে প্রবর্তন করেছিলেন? আকবর কবে প্রবর্তন করেছিলেন? এ 1581 খ্রিস্টাব্দে, বি 1582 খ্রিস্টাব্দে, সি 1586 খ্রিস্টাব্দে, ডি 1589 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি, আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল? এ তেল উৎপাদন সংকট, বি খাদ্য উৎপাদন সংকট, সি জায়গিদারি সংকট, ডি ফল উৎপাদন সংকট। এর সঠিক উত্তর হবে অপশান সি, জায়গিদারি সংকট। কেমন? পরে প্রশ্ন, বৈরাম খান নাবালক আকবরের অভিভাবক হিসেবে কতদিন মোগল রাষ্ট্র পরিচালনা করেছিলেন? এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি 7 বছর। তো এই উত্তর বলার আগে আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি। 1555 খ্রিস্টাব্দে 56 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর যখন অতি অবশ্যই নাবালক ছিলেন, সেই সময় বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক এবং মুঘল সাম্রাজ্যের সর্বময় কর্তৃত্বের অধিকারী। তো তাহলে তোমরা নিজেরাই উত্তরটা আশা করি দিতে পারবে। 1556, 57, 58, 59, 60 ক বছর হবে? অতি অবশ্যই অপশান বি, 5 বছর। তো এই 5 বছরের পর 1560 খ্রিস্টাব্দের পর আকবর লক্ষ্য করলেন যে বৈরাম খাঁর ঔদ্ধত্য অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তাই তিনি তাকে বলেন যে অতি অবশ্যই মক্কায় হজ করতে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেন এবং পেছন থেকে তিনি অতি অবশ্যই এক ষড়যন্ত্রকারীকে নিযুক্ত করেছিলেন, যাতে তিনি গুজরাটে যখন যাচ্ছিলেন তাকে হত্যা করেছিলেন তিনি। কেমন? আকবরেরই এটা চক্রান্ত ছিল। পরে প্রশ্ন, আকবরের জন্মস্থান ছিল কোথায়? এ অমরকোটে, বি রাজকোটে, সি শিয়ালকোটে, ডি সিংহকোটে। এর সঠিক উত্তর হবে অপশান এ, অমরকোট। পরে প্রশ্ন, নুরউদ্দিন মোহাম্মদ বাদশাহ গাজী কোন মুঘল সম্রাট এই উপাধি নিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি মানসিংহ। এর সঠিক উত্তর হবে অপশান বি, জাহাঙ্গীর। পরে প্রশ্ন,
বর্ধমানের জাগিরদার শের আফগানের বিধবা পত্নী অসামান্য রূপসী মেহেরুন্নেসাকে কে বিবাহ করেছিলেন? এ হুমায়ুন, বি আকবর, সি শাহজাহান, ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হবে অপশন ডি জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর এই মেহেরুন্নেসাকে বিবাহ করে তার নাম দিয়েছিলেন নূরজাহান। নূরজাহান কথার অর্থ কি তোমরা কেউ জানো? যদি জানো অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। তবু আমি বলে দিচ্ছি, নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। তো সেই জন্য মেহেরুন্নেসা, জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে অবশ্যই মুর্শিদ আমাদের বর্ধমান থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। পরে প্রশ্ন, শাহজাহান বিজাপুরে কোন সুলতানকে পরাস্ত করে 20 লক্ষ টাকা অর্থদণ্ড করেছিলেন? এ আমন শাহকে, বি আদিল শাহকে, সি আরাম শাহকে, ডি মাহমুদ শাহকে। এর সঠিক উত্তর হবে অপশন বি আদিল শাহকে। পরে প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মীয় গোঁড়ামির বৈশিষ্ট্য ছিল কি? এ তিনি গুজরাটে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন, বি তিনি কাশীর বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন, সি মথুরার কেশব মন্দির ধ্বংস করেছিলেন, ডি উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি সঠিক। কেমন? পরে প্রশ্ন, ছত্রপতি শিবাজীকে দমন করার জন্য বিজাপুরের সুলতান কাকে প্রেরণ করেছিলেন? এ হুমায়ুন খাঁকে, বি আফজল খাঁকে, সি আলপ খাঁকে, সি আকত খাঁকে। এর সঠিক উত্তর হবে অপশান বি আফজল খাঁকে। তো এ প্রসঙ্গে একটু বলে রাখি, এই আফজল খাঁ যখন ছত্রপতি শিবাজীকে একটা চক্রান্ত করে মারার প্ল্যান করেছিলেন এবং তাকে আলিঙ্গন করতে গিয়েছিলেন, শিবাজী তার অভিসন্ধি বুঝতে পেরেছিলেন। তাই শিবাজীর অতি অবশ্যই কোমরের কাছে কোটি দেশে থাকতো একটা অস্ত্র, তার নাম ছিল বাঘ নখ। সেই বাঘ নখ দিয়েই হত্যা করেছিলেন আফজল খাঁকে। পরীক্ষাতে অনেক সময় পড়ে যায় যে ছত্রপতি শিবাজী তার বাঘ নখ নামক অস্ত্র দিয়ে কাকে হত্যা করেছিলেন? উত্তর হবে আফজল খাঁকে। কেমন? এটা একটা প্রশ্ন পড়ে যায়। পরে প্রশ্ন, বড় প্রশ্ন আছে, ছোট আছে, তো ওর জন্য আমাকে জুমও করতে হচ্ছে আবার ছোট করতে হচ্ছে। তো পরে প্রশ্ন 35 নম্বর, নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগ, ভাতা আসফ খাঁ ও শাহজাদা খুরমকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন যেটির নাম ছিল এ নূরজাহান চক্র, বি হুমায়ুন চক্র, সি জাহাঙ্গীর চক্র, ডি শাহজাহান চক্র। এর সঠিক উত্তর হবে অপশান এ নূরজাহান চক্র। পরে প্রশ্ন একটু বেশি করে দেওয়া আছে তথ্য, অতি অবশ্যই তোমরা খেয়াল করো। ইংরেজরা হলো মৌমাছির জাত, যদি তুমি তাদেরকে আঘাত করো তাহলে তোমাকে হুল ফোটাবে, যদি তা না করো তাহলে তারা তোমাকে মধু দেবে। আলীবর্দী খান বিখ্যাত রাজনৈতিক কথাটি, মানে একটা হচ্ছে রাজনীতির কথা, কাকে বলেছিলেন? এ মির্জাফরকে, বি সিরাজউদ্দৌলাকে, সি ঘসেটি বেগমকে, ডি রাজবল্লভকে। এর সঠিক উত্তর হবে অপশান বি সিরাজউদ্দৌলাকে। তো আলীবর্দীর কোনো পুত্র সন্তান ছিল না, 3টি মেয়ে ছিল। তার মধ্যে ছোট মেয়ের ছেলেকে, আমিনা বেগমের ছেলেকে তিনি খুবই ভালোবাসতেন। আর তার কুচক্রী মাসি ছিল ঘসেটি বেগম, যে চাইতো যে তার ছেলে বাংলার মসনদে বসবে। অ্যাকচুয়ালি দাদু চাইতেন, অর্থাৎ আলীবর্দী চাইতেন সিরাজউদ্দৌলা আমার পরবর্তী রাজা হবেন, বাংলার নবাব হবেন। তো সেই জন্যই সিরাজকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য ব্রিটিশদের হাত থেকে এই বিখ্যাত উক্তিটি সিরাজকে শিখিয়েছিলেন। সিরাজের সঙ্গে প্রসঙ্গে বলে রাখি, সিরাজের সঙ্গে ব্রিটিশদের দস্তককে কেন্দ্র করেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। দস্তক। পরে প্রশ্ন, বাংলায় 76 মন্বন্তরের পেছনে প্রধান কারণ ছিল এ ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা, বি টানা 3 বছর কোনো বৃষ্টিপাত না হওয়া,
সি ইংরেজ কোম্পানি যত খুশি রাজস্ব ধার্য এবং সেগুলি কার্যকরী করা। ডি উপরের সবকটি সঠিক, শব্দটি নয় সবকটি সঠিক হবে। কেমন? তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, উপরে সবকটি সঠিক। পরে প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন? এ নবাব আনোয়ারউদ্দিন, বি নবাব শিহাবুদ্দিন, সি নবাব আজহারউদ্দিন, ডি নবাব সুজাউদ্দিন। সঠিক উত্তর হবে অপশান এ নবাব আনোয়ারউদ্দিন। পরে প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সঙ্গে রণজিৎ সিংয়ের চিরস্থায়ী মিত্রতা নীতি কার্যকরী হয়েছিল? ভালো করে প্রশ্নটা পড়বে। চিরস্থায়ী মিত্রতা নীতি কাদের মধ্যে? না কোন গভর্নর জেনারেলের সঙ্গে রণজিৎ সিংয়ের হয়েছিল। কেমন? অপশান এ উইলিয়াম বেন্টিকের সঙ্গে, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলেসলি। এর সঠিক উত্তর হবে অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সঙ্গে। পরের প্রশ্ন, ইংরেজদের কোন জাহাজ প্রথম 1608 খ্রিস্টাব্দে সুরাট বন্দরে এসে পৌঁছেছিল? তো অপশান এ ভিক্টর, অপশান বি নিক্টর, অপশান সি হেক্টর, অপশান ডি নস্কর। সঠিক উত্তর হবে অপশান সি হেক্টর। পরের প্রশ্ন, ইংরেজরা কবে গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতার জমিদারি সত্ত্ব লাভ করেছিল? এ 1690 খ্রিস্টাব্দে, বি 1692 খ্রিস্টাব্দে, সি 1694 খ্রিস্টাব্দে, ডি 1696 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে অপশান ডি 1696 খ্রিস্টাব্দে। কেননা 1690 খ্রিস্টাব্দে জবচানক কলকাতার সুবর্ণ চৌধুরীর কাছ থেকে সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতার জমিদারি সত্ত্বটা ক্রয় করেছিলেন, কিন্তু তার থেকে ঠিক 6 বছর বাদে অর্থাৎ 1696 খ্রিস্টাব্দে তারা জমিদারি সত্ত্বটাও লাভ করে ফেলেছিলেন। পরে প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? এ কাউন্ট লালি, বি স্যার আয়ারকুট, সি স্যার চেম্বারলেন, ডি স্যার ক্রিপস। এর সঠিক উত্তর হবে অপশান বি হয়েছে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন স্যার আয়ারকুট, অপরদিকে ফরাসি ছিলেন কাউন্ট লালি। পরের প্রশ্ন, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের প্রধান কারণ হলো? এ মির্জাফরের বিশ্বাসঘাতকতা, বি সিরাজের মাসি ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকা, সি সিরাজ বিশ্বস্ত সেনাপতি মীরমদন ও মোহনলাল বীর বিক্রমে যুদ্ধ করে গেলেও মির্জাফরের কথা মতো সিরাজ তাদেরকে থামতে বাধ্য করেন। এর সঠিক উত্তর হবে অপশান ডি হচ্ছে উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি সঠিক ছিল। কেমন? পরে প্রশ্ন, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ কোন সেনাপতি বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লাহ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ত্রয়ী বাহিনীকে পরাজিত করেছিলেন? এ মনরো, বি হিল্টন, সি আয়ারকুট, ডি রবার্ট ক্লাইভ। এর সঠিক উত্তর হবে কী হবে বলো তো? তোমরা বলবে রবার্ট ক্লাইভ, মোটেও নয়। এর সঠিক উত্তর হবে অপশান এ মনরো। পরের প্রশ্ন, কোন শাসনকালে বাংলার 2 নায়েব দেওয়ান যথা রেজা খাঁ এবং সীতাব রায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল? কোন শাসনকালে? এ হেস্টিংসের শাসনকালে, বি কর্নওয়ালিসের শাসনকালে, সি দ্বৈত শাসনকালে, ডি বেন্টিংয়ের শাসনকালে। এর সঠিক উত্তর হবে অপশান সি দ্বৈত শাসনকালে। পরের প্রশ্ন, ব্রাহ্মসভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন কবে? এ 1838 খ্রিস্টাব্দে, বি 1828 খ্রিস্টাব্দে, সি 1832 খ্রিস্টাব্দে, ডি 1836 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম হলো? এ হিন্দু পেট্রিয়ট, বি সমাচার চন্দ্রিকা, ডি সমাচার দর্পণ, ডি সোমপ্রকাশ পত্রিকা। সঠিক উত্তর হবে অপশান সি সমাচার দর্পণ। পরের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে যখন ইলবার্ট বিল প্রকাশ হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন?
এ লর্ড রিপন, বি লর্ড লিটন, সি লর্ড নটব্রুক, ডি লর্ড হামবুর্গ। তো ইলবার্ট বিলটা যখন প্রকাশ হচ্ছিল সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। পরে প্রশ্ন, বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর, কিন্তু এই বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল, অর্থাৎ এটি কবে রদ হয়েছিল? এ 1913 খ্রিস্টাব্দে, বি 1911 খ্রিস্টাব্দে, সি 1909 খ্রিস্টাব্দে, ডি 2011 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান বি 1911 খ্রিস্টাব্দে। কেমন? তো সেই দিনেই, অর্থাৎ সেই সময়ই, ওই সালে থেকে 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। পরে প্রশ্ন, কোন বোমার মামলায় ক্ষুদিরাম বসুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? এটা খুব কঠিন প্রশ্ন কিন্তু। দেখো, এ মিরাট ষড়যন্ত্র মামলা, বি লাহোর ষড়যন্ত্র মামলা, সি কাকরি ষড়যন্ত্র মামলা, ডি মুরারিপুকুর বোমার মামলা। এর সঠিক উত্তর হবে অপশান ডি মুরারিপুকুর বোমার মামলা। পরের প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি বা স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন যারা? এ চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসু, বি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, সি সুভাষচন্দ্র বসু ও মতিলাল নেহেরু, ডি চিত্তরঞ্জন দাস ও যতীন দাস। এর সঠিক উত্তর হয়ে গেল তো অপশন বি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। পরের প্রশ্ন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে গড়ে ওঠে? তো প্রসঙ্গক্রমে বলে রাখি, এই আমাদের নেহেরু লেখা হয়ে গেছে, অ্যাকচুয়ালি নেহেরু হবে না, নেহরু হবে। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমার কিছুটা। পরে, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে গড়ে ওঠে? এ 1804 খ্রিস্টাব্দে, বি 1806 খ্রিস্টাব্দে, সি 1808 খ্রিস্টাব্দে, ডি 1812 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স গড়ে উঠেছিল অপশন সি 1808 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট চূড়ান্তভাবে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশের অন্তর্গত ছিল? এই জায়গাটা ওয়াটারলুটা কোথায়? এ নেদারল্যান্ডে, বি হল্যান্ডে, সি স্কটল্যান্ডে, ডি বেলজিয়ামে। এর সঠিক উত্তর কী হবে বলো তো? অপশান ডি বেলজিয়ামে হবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট যে দ্বীপ থেকে ফিরে এসে 100 দিবসের রাজত্ব, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে 20 জুন থেকে 29 মার্চ থেকে 20 জুন, এই যে 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন এই 100 দিবস নেপোলিয়ন বোনাপার্ট রাজত্ব করেছিলেন। তাহলে সময়কালটা কি? 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন এই 100 দিবস রাজত্ব করেছিলেন। তো যে দ্বীপ থেকে ফিরে এসে করেছিলেন সেই দ্বীপটার নাম, তাই তো? এ কিউবা, বি এলবা, সি সেন্ট হেলেনা, ডি কোর্সিকা। এর সঠিক উত্তর হবে অপশান বি এলবা দ্বীপ থেকে ফিরে এসে। পরের প্রশ্ন, পার্সিয়ার কোন রাজা বেতসী বৃত্তি গ্রহণ করেছিলেন? এই বেতসী বৃত্তিটা একটু ব্যাখ্যা করে দিই। বেতসী বৃত্তি কি? যখন শত্রুপক্ষ বা আমার থেকে ঊর্ধ্বস্তন কোনো শক্তিশালী রাজা আসবেন, আমি তখন কি করব? মাথাটা নুইয়ে নেব বা আমি নিচু হয়ে যাব। যেই রাজা তার রাজ্যে ফিরে যাবে আবার আমি সোজা হয়ে দাঁড়িয়ে যাব। এই নীতিটাকে বলা হচ্ছে বেতসী বৃত্তি। তাহলে প্রাশিয়ার কোন রাজা বেতসী বৃত্তি গ্রহণ করেছিলেন? এ প্রথম ফেডারিক, বি দ্বিতীয় ফেডারিক, সি তৃতীয় ফেডারিক, ডি চতুর্থ ফেডারিক। সঠিক উত্তর হবে অপশন ডি চতুর্থ ফেডারিক। পরে, কোন সংবিধানকে কপট সংবিধান বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ঐক্যবদ্ধ জার্মানির সংবিধানকে, বি ঐক্যবদ্ধ ফ্রান্সের সংবিধানকে, সি ঐক্যবদ্ধ স্পেনের সংবিধানকে, ডি ঐক্যবদ্ধ ইতালির সংবিধানকে। এর সঠিক উত্তর হবে অপশান এ ঐক্যবদ্ধ জার্মান সংবিধানকে বলা হচ্ছে কপট সংবিধান। পরের প্রশ্ন,
মেটানিক ব্যবস্থা বলতে বোঝায়? অপশান এ প্রগতি বিরোধী চিন্তাভাবনা, অপশান বি মেটানিকের দমনমূলক নীতি, অপশান সি ন্যায্য অধিকার ক্ষয়পূরণ এবং শক্তি সাম্যনীতি, ডি উপরে সবগুলি সত্যি। এর সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবগুলি সত্যি। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক কথা। তারপর যে সন্ধি হয়েছিল সেটি হলো এ গ্যাস্টিনের সন্ধি, বি প্রাগের সন্ধি, সি ফ্রাঙ্কফুর্টের সন্ধি, ডি সেডানের সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশান বি, প্রাগের সন্ধি। পরে প্রশ্ন 59 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে রাশিয়া এবং তুরস্কের মধ্যে সান স্টিফানোর সন্ধি হয়েছিল, কথাটা ঠিক একদম। এই সন্ধিকে পরিবর্তিত বা পরবর্তী পর্যায়ে এই সন্ধিটাই পরিবর্তিত করে করা হয়েছিল কোন সন্ধি? এ বার্লিন সন্ধি, বি ভিয়েনা সন্ধি, সি তুরস্ক সন্ধি, ডি ভার্সাই সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশান এ বার্লিন সন্ধি। কেমন? তাহলে সান স্টিফানোর সন্ধি পরিবর্তিত হয়েছিল বার্লিন সন্ধিতে। আজকে লাস্ট প্রশ্ন 7 নম্বর, দ্বিতীয় বলকান যুদ্ধের, হেভি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দ্বিতীয় বলকান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে একটা সন্ধির মধ্যে, যার নাম হচ্ছে বুখারেস্টের সন্ধি। বুখারেস্টের সন্ধির মধ্য দিয়ে। সেটি কবে হয়েছিল? এ 1911 খ্রিস্টাব্দে, বি 1912 খ্রিস্টাব্দে, সি 1913 খ্রিস্টাব্দে, ডি 1914 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হবে অপশান কী হবে বলো তো? অপশান সি হবে 1913 খ্রিস্টাব্দে। আচ্ছা বলো তো, ভারতের ইতিহাসে 1913 খ্রিস্টাব্দে কোন ঘটনা ঘটেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই তো? তো যাই হোক, অতি অবশ্যই কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট করবে। আর আশা করি তোমাদের অনেক উপকার হচ্ছে। অতি অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নতুন ভিডিওগুলো তোমরা আপডেট হিসেবে পেয়ে যাবে। ওকে, আজকে শুভরাত্রি, এই পর্যন্তই।